এটা ঠিক জানিনি, আমি কি জিজ্ঞাসা করলে দিয়ে সব এ পাশ দিয়ে যায় যে এখান দিয়ে গেলে যখনই তুমি এটা দিয়ে এসে রেল লাইনের কাছে চলে আসছে না, ওইখানে যে চোংটা আছে, হ্যাঁ ওইটা ভেঙে গেছে। তারপরে তোমাকে এবারে গেট দিয়ে ঘুরে যেতে হবে। হ্যাঁ, হয় তোমাকে কদিনের জন্য? কদিনের? 10 দিন। না হলে তোমাকে সেই আমি গেড়ে দিয়ে সে পাশ দিয়ে ঘুরতে হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে খুব সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন 7টা বাজে, ছেলে 12টার দিকে মেসে যাবে, তাই তাড়াতাড়ি রান্না করতে হবে। আর বাবা গেল বাজারে মাছ কিনতে, আর দুয়ারে নকুল এসেছিল, তাই একটু রুই মাছ কাটা ছিল, নিলাম 250 মতো। ছেলে বলেছিল চিকেন খাবে, কিন্তু ওর শরীরটা ভালো নয়, তাই চিকেন করলাম নি। চিংড়ি নিয়ে এসছে ওর বাবা, চিংড়া কিনতে গিয়েছিল কিন্তু বড় বড় চিংড়া পায়নি, তাই চিংড়ি পেয়েছে নিয়ে এসছে। এটা ভালো করে কেটে নেই। এই ছোট চিংড়ি দিয়েই মালাইকারি করব। ছেলে চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব পছন্দ করে। আজ অনেক কিছু রান্না হবে। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভক্তুদা এসছে গাছ কাটতে, ওই পিছনে সবজি লাগাবো। চলে যাবে। চলে গেলে তাহলে প্রথমে তোমাকে এই ডান হাতি ডালাটা কাটতে হবে, ওইটা মোটাটা এই মোটাটা, ওটাকে আগে ফেলে দিতে হবে। এটা যজ্ঞ ডুমুরের গাছ, না কাটলে সবজি টবজি কিছুই হবে না, পুরো ছায়া হয়ে আছে। আর এখন তো শীতকাল, মানে সব পাতা ঝরে পড়বে, কিছু সবজিও হতে দেবে না। তাই ভক্তিদাকে ডেকেছিলাম গাছটা কেটে দেওয়ার জন্য। আর এদিকে আমি কলাটা সিদ্ধ করতে দিয়ে ওদিকে গেছিলাম, কলাটা সেদ্ধ হয়ে গেছে, ভেজে নিচ্ছি। আমি রান্না করছি, দিদিমণি আমাকে বান্না বেটে দিচ্ছে শিলনোড়াতে। আমাদের সব কিছু শিলনোড়াতেই বান্না বেটে রান্না হয়, এতে টেস্টটা খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। কলা ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে হয়ে গেছে, তুলে নেব। চিংড়িটা ভেজে নিচ্ছি। চিংড়ির খোসা আমি পুরো ছাড়িয়ে দিয়েছি, মাথাও রাখিনি। এটা হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এই চিংড়ির মালাইকারি দিদিমণি খাবে না, কারণ এতে রসুন দিয়ে করব, আর রসুন দেওয়া তরকারি দিদিমণি খায় না। আমার বরমশাই তো মশলা দেওয়া, এত মশলা দিয়ে রান্না করব, খাবেই না। আমিও খাবো না, আমারও শরীরটা আজকে ভালো নেই। ছেলে যতটা খাবে পুরোটাই তার মেসেজ পাঠিয়ে দেব। ওই মাছ ভাজার তেলে মিষ্টি কুমড়োটা তুলে দিলাম, আর বাড়ির পুইডাঁটা খুব ভালো লাগবে খেতে। আর মাছের মাথা তো আছেই, দিয়েই রান্না করব। কাল শৈলা একা এসেছিলো, দিদিমণি মিষ্টি কুমড়োটা কিনে রেখেছিল। আমি মিষ্টি কুমড়ো রান্না করলে কোনো দিন পেঁয়াজ দেই না। পেঁয়াজ দিলে আমার কেন জানি না খেতে ভালো লাগে না। আমি সব দিন কুমড়ো, মাছের মাথা দেই ঠিক আছে, কিন্তু আদা দিয়েই রান্না করি, এতে যেন বেশি ভালো লাগে। পেঁয়াজ দিলে কেমন একটা যেন লাগে, স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি তাই কুমড়োতে কোনো দিনও পেঁয়াজ দেই না। আদা ওই না বেটে গ্রেটারে একটু গ্রেট করে দিলাম।
ঠান্ডাটাও বেশ পড়েছে, ছেলেরও একটু ঠান্ডা লাগা আছে, সেই জন্য তার বাবা বললো তাড়াতাড়ি রান্না করে দাও, 1টার দিকে বেরিয়ে যাব রোদ থাকতে থাকতে, কেন সন্ধ্যা হলেই তো ঠান্ডা বাতাস বইবে, রোডে যাব অতটা। আমি ভাতটা ফুটতে ভাতের হাঁড়িটা নাম করে দিয়ে মাছ ভাজা কলা ভাজা এগুলো করে নিয়েছিলাম। এখন ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি, এতে করলে ভাতটা তাড়াতাড়ি হয়, এই 1 ঘন্টার মধ্যে অনেকটা রান্না হয়ে যায়। ভাতের ফ্যানটা ঝেড়ে মিষ্টি কুমড়োটা সাঁতলিয়ে নেব। এই 2-3 দিন দেখছি ঠান্ডাটাও বেশ পড়েছে, এখন গায়ে সোয়েটার চাদর দিতে হচ্ছে। আমার মিষ্টি কুমড়োটা রান্না হয়ে গেছে, একটু জিরে গুঁড়ো দিয়ে এইবার নামিয়ে নেব। শেষে একটু জিরা গুঁড়ো দিলে খেতে বেশ ভালো লাগে। ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিই, কড়াইটা অনেকটা গরম হয়ে গিয়েছিল, তাই তেলের মধ্যে যখন ফুলকপিটা দিই তার ধারে তেল ছিটকিয়ে গেল, তাই একটু জল দিয়ে দিলাম। আর ফুলকপি কাটার সময় আমি নুন দিয়ে ভিজিয়ে রাখছিলাম, যদি কোনো ছোট ছোট পোকা থেকে থাকে বেরিয়ে যাবে, তাই ফুলকপি কাটার সময় সব দিন আমি জলের মধ্যে নুন দিয়ে ফুলকপি কাটি। এই ফুলকপি রান্না করব আদা জিরা পেঁয়াজ দিয়ে, রসুন দিলে দিদিমণি খাবে না। আর আদা জিরা পেঁয়াজ দিয়ে যে করি এটাও খেতে খুব ভালো লাগে। ছেলে একটু রসুন দেওয়া পছন্দ করে, তার সব তরকারিতে রসুন দিলেই ভালো, কিন্তু এখন আমারও এদের সঙ্গে থেকে থেকে কি হয়েছে, রসুন না দিয়ে রান্না করলেই যেন ভালো লাগে। মানুষ তো অভ্যাসের দাস, তাই এখানে অতদিন থেকে থেকে অভ্যাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, রসুনটা কম খেলেই যেন ভালো লাগে। একটু পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিদিমণি শিলনোড়াতে আদা জিরা বেটে রেখেছিল, সেই বাটাটা দিয়ে দিলাম। আমি সব দিন শিলনোড়াতে বেটেই রান্না করি, আমার মিক্সিতে বাটলে যেন রান্নার স্বাদ লাগে না। খুব যখন বেশি হয় তখন কি করা যাবে, বেশি জিনিস তো শিলনোড়াতে বাটতে পারবো না, তখন মিক্সিটা ব্যবহার করি। না হয় আমার কম জিনিস সবসময় শিলনোড়াতেই বাটি। জল দিয়ে দিলাম, হতে থাক, ততক্ষণ আমি ওরা কি করছে পিছন থেকে একটু ঘুরে আসি। আমাদের পুকুরটা জলে ভর্তি, তাই ভক্তদাকে বললাম যে পুকুরের মনটা একটু কেটে দাও না, যদি একটু মাঠকে জলটা বেরিয়ে যায়। ভক্তদা বলছে না বেরাবে না, আমি বললাম না গো, অনেকটাই ভর্তি জল আছে, বেরিয়ে যেতে পারে। এই আলুটা হ্যাঁ সে গতবার যেমন একটা 40 কেজি বেরাইছিল, এটাও এবার 40 কেজি বেরাবে। হ্যাঁ গতবারে 40 কেজি বেরাইছিল, বিরাট। আমি যে কত যে পুরো পাড়াকে দিয়েছি, যত কুটুম টুটুম ছিল সবকে। আর কদিন পরেই ধান কাটা, হ্যাঁ এই মাঠটা আর 2-4 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। ভক্তদাও আমার কথা মতো পুকুর মন কাটতে লেগে গেছে, আর আমাদের পুকুর মনের ধারে প্রচুর খামা আলু হয়, খামা আলু। এসে দেখি রান্নাটা ঝোলটা অনেকটা কমে গেছে, মাছ দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, এই ঝোলটা মাখিয়ে খেতে খুব ভালো লাগে। এইবার চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে নেব।
এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না হলেই আমার রান্না শেষ হয়ে যাবে। বেটুকে বলেছি স্নান করার কথা, ও তাড়াতাড়ি করছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি আর একটু কাশ্মীরি রেড চিলিও দিলাম। উনুনটা খুব জ্বলে গেছে, তাই জ্বালানিটা একটু বের করে দিলাম। আর কাজু, চারমগজ আর পোস্ত একটু বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। মাছ তো কম, তাই মশলাও একটু কম কম করে দিলাম। আর একটা নারকেল ভেঙে হাফটা পুড়ে নিয়ে নারকেলের দুধ বের করে রেখেছি। এতে জল ব্যবহার করব না, নারকেলের দুধটা দিয়ে রান্না করব। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। বড় চিংড়াটা হলে এই মালাইকারিটা জমে যেত, কিন্তু বড় যখন পাওয়া যায়নি, তার বাবা চিংড়ি নিয়ে এসছে, কি আর করা যাবে। নারকেলের দুধটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারিও আমার হয়ে গেছে। আমার সব রান্নাই কমপ্লিট। ছেলেকে এবার খেতে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।